এটা শব্দের তৃতীয় ক্লাস। এর আগে দুটো ক্লাস হয়ে গেছে যেখানে আমরা শব্দের তরঙ্গ এইসব নিয়ে একটু আলোচনা করেছি, এবং সেকেন্ড ক্লাসে শব্দের প্রতিফলন এই নিয়ে আমরা আলোচনা করেছি। যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে শব্দ বলে যে মানে আলাদা প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো আজকের টপিকে আসা যাক। আজকের মেনলি আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ওপর, মানে শব্দে এই যে আমরা শব্দ শুনছি বা শব্দের যে প্রতিফলন হয় সেগুলোর আরও মানে তোমার ব্যাপক অর্থে কোথায় কোথায় তার অ্যাপ্লিকেশান বা প্রয়োগ হয় এবং কিভাবে সেই জিনিসটা প্রয়োগ হচ্ছে। মেনলি এখানে আমাকে দুটো জিনিসই বের করতে লাগে। একটা হচ্ছে যে সমুদ্রের তলায় সমুদ্র কতটা গভীর সেটা কিভাবে বের করব, আরেকটা হচ্ছে ধরো কোনো প্লেন মানে যেরকম আকাশ দিয়ে উঠছে, সেই প্লেনটা কী করে মাপবে যে সে কতটা ওপরে উঠে মানে কতটা উচ্চতায় সেটা উঠছে, তো সেই উচ্চতাটা কিভাবে মাপবে। তো সেটাও কি হয়, এই আমাদের যে শব্দের প্রতিফলন এই ঘটনার ওপর ভিত্তি করেই কিন্তু ওর অ্যাপ্লিকেশান আছে। তো সেই সব জিনিসগুলো আজকে আমরা পড়ব। তো সবার প্রথমে আগে যে জিনিসটা আমাদের পড়তে লাগবে সেটা হচ্ছে, আমি বলেছিলাম কি শব্দ অ্যাকচুয়ালি কি, শব্দ একটা অনুভূতি। সেই অনুভূতিটা কখন হয়, যখন কোনো বস্তু সেটা যখন কম্পিত হয়, তো তার কম্পন হলে তখন কি হয়, সেই পার্টিকুলার জিনিসটার হচ্ছে শব্দ, মানে এই শ্রবণ যে অনুভূতি সেটা আমরা মানে পাই। এবার ব্যাপার হচ্ছে সব জিনিসই কি কাঁপলে আমরা তার শব্দ শুনতে পাই? তাহলে উত্তর হবে না, সব শব্দই আমরা শুনতে পাই না। এই ধরো তুমি যদি তোমার সামনে আমার হাতটাকে মানে তোমার নিজেরই হাতটাকে তুমি যদি নাড়াও, তুমি কি তার আওয়াজটা তুমি শুনতে পাবে? তুমি তার আওয়াজ শুনতে পাও না। বা ওপর দিয়ে আকাশে যে পাখি উড়ে যাচ্ছে তাদেরও তো ডানার কম্পন আছে, ডানাটা নড়ছে ইয়ে হচ্ছে, তো সেই তরঙ্গ বা সেই কম্পনটাও কি আমরা শুনতে পাই? শুনতে পাই না। কিন্তু আমার কানের কাছে যখন একটা মশা ঘোরে তখন কিন্তু আমরা তার আওয়াজটা শুনতে পাই। তো তার মানে এটা পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখলো যে আমাদের শোনার মানে আমাদের যেসব মানে শব্দ আমরা শুনতে পাবো তার একটা রেঞ্জ আছে, তার একটা হচ্ছে মাত্রা আছে, যে হতে পারে একটা নির্দিষ্ট কিছু রেঞ্জের মধ্যে যে শব্দগুলো হয় সেগুলোকে আমরা হচ্ছে শুনতে পাই। তো এইখান থেকে দুটো ভাগ হলো, যে একটা শব্দ যে শব্দ আমরা শুনতে পাই না, আর আরেকটা শব্দ হয় যে শব্দ হচ্ছে আমরা শুনতে পাই। তো যে শব্দ আমরা শুনতে পাই তাদের নাম কি দিল? তাদের নাম দিল হচ্ছে শ্রুতিগোচর শব্দ। শ্রুতিগোচর মানে যেটা আমার কানে আসে, ঠিক আছে, শ্রুতিগোচর শব্দ। তো দেখা গেছে আমরা কি জানি বস্তুর কম্পাঙ্ক হয়, মানে এই যে কাঁপছে সেটা 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন হবে সেটাকেই তার কি বলছে, কম্পাঙ্ক। তো দেখা গেছে যে কোনো বস্তুর কম্পাঙ্ক যদি 20 হার্টজ থেকে 20,000 হার্টসের মধ্যে যদি থাকে তাহলে সেই শব্দ আমরা হচ্ছে শুনতে পাই। তার মানে কি, কোনো বস্তু যদি 18 হার্টসে আওয়াজ করে তাহলে মানে কম্পিত হয়, আমরা সেই শব্দও শুনতে পাবো না। কোনো শব্দ যদি 23,000 হার্টসে যদি মানে কম্পিত হয় তাহলেও সেই শব্দ আমরা শুনতে পাবো না। আমরা শুধুমাত্র এই রেঞ্জের মধ্যেই যদি কোনো শব্দ হয়, কোনো জিনিসের কম্পন হয়, সেটাকে আমরা শুনতে পাবো। তো ওই জন্য এই রেঞ্জটাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। প্রশ্ন দেয় মাঝে মাঝে যে শ্রুতিগোচর শব্দের মানে কম্পাঙ্কটা কোথা থেকে কতর মধ্যে থাকে বা কম্পাঙ্ক কত হয়। এবার যদি আমার শব্দটা এখান থেকেই আমি ভাগ করছি, যদি শব্দটা হচ্ছে 20 হার্টসের কম হয়, এই সাইনটা নিশ্চয়ই আমরা সবাই জানি, যদি এরকম থাকে এটা হচ্ছে গ্রেটার দ্যান, এই দিকে যেটা থাকবে সেটা বড়, যেদিকে হাঁ করা মুখটা থাকবে সে হচ্ছে বড়, আর যেদিকে তোমার হচ্ছে এই তীর চিহ্নের মতো থাকবে এটা হচ্ছে ছোট। তো যদি শব্দটা তোমার 20 হার্টসের কম হয়, ঠিক আছে, তখন সেই ধরনের শব্দকে আমরা কি বলবো, সেটাকে আমি বলি হচ্ছে শ্রবণেতর শব্দ, ঠিক আছে। এই কথাটাকে তুমি যদি ভাঙো এটা হবে হচ্ছে শ্রবণযুক্ত ইতর। তো ইতর মানে হচ্ছে ছোট জেনারেলি, তো ওই জন্য শ্রবণেতর মানে হচ্ছে ওই 20 হার্টসের কমে যদি কোনো সাউন্ড হয় সেটাকে আমি বলছি হচ্ছে
শ্রবণেতর শব্দ। শ্রবণেতর শব্দের ইংলিশ কি? এটাকে ইংলিশে বলে হচ্ছে ইনফ্রাসনিক সাউন্ড। ইংলিশটা একটু লিখে দিই, ইনফ্রাসনিক সাউন্ড। এবার হচ্ছে এইগুলোর শব্দ কোনগুলো? এইগুলোর শব্দ হচ্ছে, এই ধরো তোমার মাছ যেরকম জলের মধ্যে যখন সাঁতার কাটে, মাছেরও একটা মুভমেন্ট হয়। তোমার যখন এই যে তুমি যখন হাতটা তোমার নাড়াচ্ছ, তাতেও যে কম্পনটা হচ্ছে, সেই কম্পনের তুমি আওয়াজ পাচ্ছ না। জেনারেলি সেই কম্পনটার যে মানে রেঞ্জটা, সেটা কি হয় তোমার হচ্ছে 20 হার্টজের কম হয়, অর্থাৎ ওটা একটা শ্রবণেতর শব্দ, অর্থাৎ এই শব্দটাকে আমি শুনতে পাবো না। এবার ব্যাপারটা যদি 20,000 হার্টজের বেশি হয়, তখন কি হবে? তখন সেই শব্দটাকে আমরা বলবো হচ্ছে শ্রবণোত্তর শব্দ। উত্তর মানে হচ্ছে পর, হ্যাঁ, মানে এই উত্তর মানে হচ্ছে এই আমি যে প্রশ্ন করছি উত্তর দেওয়া সেরকম নয়, কোনো কিছুর মানে উত্তরের একটা আলাদা মানে আছে, সেই তার মানে হচ্ছে তোমার পর, মানে পর মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে 20,000 যে হার্টজ তার পর, ওকে। তো তার পরের রেঞ্জেরও যদি শব্দ হয়, সেই শব্দ কি হচ্ছে আমরা শুনতে পাই না। এটার যে ইংলিশটা, এই ইংলিশটার সাথে আমরা একটু পরিচিত, সেটা হচ্ছে আল্ট্রাসনিক। আমরা নাম শুনেছি না আল্ট্রাসোনোগ্রাফি? সেই আল্ট্রাসোনোগ্রাফিতে অ্যাকচুয়ালি হয়টা কি, আমাদের শরীরের ভেতরে যদি কোনো ধরো টিউমার থাকে, বা আমাদের অনেক সময় হয় না যে কিডনিতে পাথর হয় বা গল ব্লাডারে পাথর হয়, তো করেটা কি, একটা মেশিন আছে, সেই মেশিনটা দিয়ে তোমার ধরো যেখানে তোমার যদি কিডনি হয় বা গল ব্লাডারের স্টোন হয়, তো সেই অঞ্চলে কি হয়, ওই যন্ত্রটা তোমার হচ্ছে বোলাতে থাকে, মানে তোমার পেটের ওপর দিয়ে। তো এই যন্ত্রটা থেকে কি হয়, তোমার হচ্ছে 20,000 হার্টজেরও বেশি আওয়াজযুক্ত তোমার হচ্ছে শব্দ যায়। ফলে কি হয়, ওই যন্ত্রটার চালানোর ফলে যে আওয়াজটা, সেটা আমাদের কানে আসে না, কিন্তু কি একটা আওয়াজ হয়, সে আওয়াজটা তোমার যায় গিয়ে। এবার ধরো এই ধরো আমার, এটা ধরো আমার কিডনি, ঠিক আছে, কিডনির এখানে ধরো দুটো স্টোন হয়েছে, তো আমি যখন এখানে তোমার ওই শব্দটা পাঠাবো, শব্দের নেচার কি, শব্দ গিয়ে তোমার হচ্ছে প্রতিফলিত হবে, তো শব্দটা গিয়ে এখানে প্রতিফলিত হয়ে ফিরে আসবে যদি ওখানে পাথর থাকে। আর যদি পাথর না থাকে, তাহলে জিনিসটা যেরকম সোজা স্ট্রেট বেরিয়ে চলে যাবে। তো এই পাথর যদি থাকে ওখানে, যদি ওটা ধাক্কা খেয়ে ফিরে আসে, তখন আমি বুঝবো যে না, ওখানে কিছু একটা রয়েছে, ঠিক আছে। ইভেন তোমার যে যখন বাচ্চা হয়, বেবি হয়, তার আগে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে তোমার দেখা হয় যে বাচ্চার মুভমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা পেটের ভেতরে। তো সেখানেও তোমার কি হচ্ছে, এই আল্ট্রাসনিক সাউন্ড বা আল্ট্রাসোনোগ্রাফি প্রসেসের মাধ্যমে তোমার হচ্ছে স্ক্যান করা হয় সোজা কথা শরীরে, ঠিক আছে। তো এই দুটো শব্দের ক্ষেত্রে, এই দুটো শব্দ আমরা কি হয়ে যায়, আমরা সাধারণত আমাদের মানে নর্মাল যে কানে, সেটা আমরা শুনতে পাই না, ঠিক আছে। শুধুমাত্র শ্রুতিগোচর শব্দ, সেটাকেই হচ্ছে আমরা শুনতে পাই। তো এই শব্দ হচ্ছে আমরা শুনতে পাই না। যেরকম কি এটার আরও একটা খুব ভালো উদাহরণ আছে, এটা যেরকম আল্ট্রাসোনোগ্রাফি হলো, আরেকটা উদাহরণ কি, আমরা শুনেছি হয়তো যে বাদুড়ের একটা তোমার হচ্ছে একটা ধর্ম আছে, তোমরা বাদুড় কি করে, বাদুড় হচ্ছে ইকোলোকেশন করে। তোমরা বোধহয় ক্লাস 8 না 7 কোনো একটা তোমাদের চ্যাপ্টারে ছিল। তো বাদুড়ের কি হয়, বাদুড় এমনিতে নর্মালি যেটা হয় যে বাদুড় তো রাত্রিবেলা বেরোয়, তো ওদের চোখটা অতটা হচ্ছে সুগঠিত নয়, মানে চোখের যে ভেতরে রডকোষ কোষগুলো আছে, ওগুলো অতটা সুগঠিত নয়। ফলে কি হয়, ওরা অতটা ভালো করে দেখতে পায় না, একে রাত্রিবেলা বেরোয়, তার উপরে কি হয়, চোখটা অতটা ভালো নয়, ফলে ওরা জিনিসপত্র খুব একটা ভালো করে ঠাউর করতে পারে না, দেখতে পারে না। তখন ওরা কি করে, তখন ওরা হচ্ছে ওই একটা সাউন্ড বের করে মুখ দিয়ে, ওই সাউন্ডটা তোমার হচ্ছে এই আল্ট্রাসনিক সাউন্ড হচ্ছে বের করে। তো এখানে আমি লিখে দিই, বাদুড় বোধহয় ডয় শূন্য র, বাদুড়ের ইকোলোকেশন, এটা হচ্ছে প্রসেসটার নাম। ইকোলোকেশন করে অ্যাকচুয়ালি কী করে, তাহলে এই ধরো বাদুড়, এটা ধরো বাদুড়ের মুখ, ঠিক আছে, এখান থেকে ও হচ্ছে এরকম আওয়াজ ছাড়তে থাকলো। এবার ধরো এখানে যদি একটা তোমার গাছ আছে, ধরো এখানে একটা বাড়ি আছে,
তো কি হয়, এই যে আওয়াজটা, এটা যদি গাছে গিয়ে এখানে ধাক্কা খেয়ে আবার ওর কাছে আসবে, এটা বাড়িতে গিয়ে ধাক্কা খেয়ে ওর কাছে আসবে। তো ওইভাবে ও কী করে, ও হচ্ছে ওর গতিপথটা নির্ণয় করে। দেখবে বাদুড় বা চামচিকে আমাদের ঘরে চলে আসে, কিন্তু ঘরের মধ্যে ওরা দিব্যি এদিক ওদিক ঘুরে বেড়ায়, চট করে খুব একটা লাগে না। এবার যদি না তোমার পাখা খোলা থাকে, অনেক সময় পাখার মধ্যে ওটা লেগে যায়, মানে লেগে ছিটকে পড়ে, কিন্তু নর্মালি ও নিজের মতো করেই কিন্তু ঘুরে যায়। তুমিও যদি ঘরের মধ্যে ঘোরাফেরা করো, ও তোমাকে খুব একটা ধাক্কা দেয় না। কেন? কারণ ওরা সমানে হচ্ছে ওই আল্ট্রাসনিক সাউন্ডটা ছাড়তে থাকে। এবং তার ফলে কি হয়, যদি কোনো বস্তু ওর মানে সামনাসামনি থাকে, ও ধাক্কা খেয়ে যখন ওর কানে আসে, ও তখন ওরা ঠিক করে নেয়, মানে ও বুঝতে পারে যে কতটা দূরে জিনিসটা রয়েছে। তো সেই অনুযায়ী ওরা হচ্ছে ওদের গতিপথ নিয়ন্ত্রণ করে। এটা শুধুমাত্র যে বাদুড়ের আছে তা নয়, এটা ডলফিনেরও আছে, এটা তিমি মাছেরও আছে। ঠিক আছে, তিমি যদিও মাছ নয়। যাকগে, তো তাহলে আমার প্রথম জিনিস যেটা হলো, শ্রুতিগোচর শব্দ কী, শ্রবণেতর শব্দ কী, শ্রবণোত্তর শব্দ কী। ঠিক আছে, বোঝাতে পারলাম। মাঝে মাঝে প্রশ্ন আসে যে একটা পায়রা উড়লে তার ডানার আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু মশা যখন ওড়ে তার আওয়াজ, ডানার আওয়াজ কেন আমরা শুনতে পাই? তার কারণ হচ্ছে এটাই যে মশার যে ডানার আওয়াজটা, সেটা হচ্ছে এই শ্রুতিগোচর শব্দের রেঞ্জের ভেতরে পড়ে, তাই আমরা শুনতে পাই। আর পায়রার যে ডানা ওড়ার শব্দ, সেটা এই শ্রবণেতর শব্দের আন্ডারে পড়ে যায়, তার ফলে আমরা ওটা শুনতে পাই না। ওকে, বোঝাতে পারলাম। এবার হচ্ছে তাহলে দুটো অ্যাপ্লিকেশন আমরা পড়ে ফেললাম, একটা হচ্ছে বাদুড়ের ইকোলোকেশন, আর একটা আমরা পড়লাম হচ্ছে আলট্রাসনোগ্রাফি। তো এই দুটো নাম একটুখানি লিখে রাখো, এটা আমরা আর হচ্ছে নতুন করে কিছু পড়বো না। আমরা একদম যেখানে পড়বো সেটা হচ্ছে কিভাবে আমরা সমুদ্রের গভীরতা বা তোমার হচ্ছে মানে এরোপ্লেনের উচ্চতা আমরা নির্ণয় করি, একদম আমরা হচ্ছে সেখানে চলে যাব। তো চলো শুরু করা যাক। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রের গভীরতা কিভাবে নির্ণয় করব। ধরো এবার প্রথম প্রশ্ন এটা জানতে মানে প্রশ্ন উঠতেই পারে যে সমুদ্রের গভীরতা নির্ণয় করার দরকারটা কি? এমনি সমুদ্র আছে, একটা নৌকা জাহাজ কিছু একটা নিয়ে চললেই হলো, গভীরতাটা নির্ণয় করার দরকার কি? আমরা সবাই নিশ্চয়ই টাইটানিক মুভি দেখেছি, দেখে না থাকলে একবার দেখে নিতে পারো, এখন লকডাউন, কিচ্ছু এসে যায় না দু একটা মুভি দেখলে। তো যদি টাইটানিক মুভিটা দেখে থাকো, টাইটানিক মেনলি ডুবেছিল কেন? কারণ একটা হিমশৈলতে ধাক্কা খেয়ে গেছিলো। হিমশৈল কি, যে তোমার সমুদ্রের বিভিন্ন জায়গায় তোমার কি হয়, কিছু বরফ, মানে ওখানে সমুদ্রের টেম্পারেচার এক এক জায়গায় এক এক রকম থাকে। তো এক জায়গায় টেম্পারেচার এতটাই কম থাকে যে ওখানে জলগুলো কিছুটা পোর্শন জলটা জমে হচ্ছে বরফ হয়ে গেছে, পুরো রকম একটা ভাসমান বরফ হয়ে গেছে, সেটাকে বলে হচ্ছে হিমশৈল। তো কোনো কারণে হচ্ছে সেই হিমশৈলটা দেখতে পায়নি বা ওটাকে ডিটেক্ট করতে পারেনি, তার ফলে কি হয়েছে, ওখানে গিয়ে ধাক্কা খেয়ে গেছে, তার ফলে একটা জাহাজের ছিদ্র হয়ে গেছে, তারপরের ঘটনা আমরা সবাই জানি। এবার ব্যাপারটা হচ্ছে এই রকমই, ধরো জাহাজে করে যখন কেউ যায় বা জাহাজই যখন যাচ্ছে, তখন জাহাজের যারা নাবিক থাকে বা ক্যাপ্টেন থাকে, তারা কি করে, তারা হচ্ছে ওই প্রসেসের মাধ্যমে দেখে যে জলের কোথায় কি রয়েছে। অনেক সময় হয় কি, আমাদের যে জলতল, এই মানে সমুদ্র তো ভীষণ গভীর, ধরো এটা হচ্ছে সমুদ্রের মানে উপরিতলটা, আর এটা হচ্ছে ধরো সমুদ্রের নিচের তলটা। তো অনেক সময় হয় কি, সমুদ্রের নিচের মধ্যে এখানে এরকম একটা তোর মানে পাহাড়ের মতো কিছু একটা রয়েছে বা একটা উঁচু ঢিবির মতো আছে, বা সেই ঢিবিটা অনেক সময় এতটাও ধরো বড় হয়ে গেল, যেটা ওপর থেকে হয়তো দেখে বোঝা যাচ্ছে না, কারণ এটা ওপরে তো এতটা রেঞ্জে হয়তো যায়নি। এবার ধরো যে জাহাজটা, সেই জাহাজটার হচ্ছে এই মতো তোমার হচ্ছে জাহাজটা, মানে জাহাজ তো এরকম নয় যে পাতার মতো জলের ওপরে ভাসে, কিছুটা জলের ভেতরেও মানে ঢুকে থাকবে, কিছুটা জলের ওপরেও থাকে। তো ধরো এইভাবে চলতে চলতে এখানটায় ধরো এটা ডিটেকশন করলো না, এখানে এলো আর ধাক্কা খেয়ে এখানে এরকম টাইটানিকের মতো একটা সিন তৈরি হয়ে গেল, তো তখন চাপ হয়ে যাবে। তো সেই কারণে কি হয়, তোমার হচ্ছে বিভিন্ন সময় ওরকম সাউন্ড ছেড়ে ছেড়ে দেখে যে সমুদ্রের গভীরতাটা কীরকম, মানে ব্যাপারটা কি, যে এখান থেকে একটা শব্দ ছাড়ে, শব্দটা যদি এরকম এক জায়গায় কী হবে, ধর এটা যদি তোমার নর্মাল অবস্থায় হয়, তাহলে কি এটা এখান থেকে যদি শব্দটা ছাড়ে, শব্দটা কী হবে, এখান থেকে এসে এটা এইখানে মানে আবার ফিরে যেতে তার একটা সময় লাগবে। যদি তোমার এখানে এইরকম একটা পাহাড় থাকে, তাহলে কি শব্দটা কম রাস্তা অতিক্রম করছে। যদি এরকম মানে সামনের দিকে ছাড়ে, তাহলেও এখানে যদি কিছু থাকে সেখানে ধাক্কা খেয়ে ফিরে আসবে। তো সেই অনুযায়ী কি করে, তোমার হচ্ছে গভীরতা কত বা সামনে কোনো অবস্টাকেল আছে কি না, অবস্টাকেল মানে কি বাধা আছে কি না, সেই সব জিনিসপত্রগুলো হচ্ছে একটুখানি দেখে নেয়। তো এবার ব্যাপার হচ্ছে, এটা তো আমরা বুঝে গেলাম যে কেন করা হয়, এবার হচ্ছে প্রসেসটা কি, সেটাই হচ্ছে আসল এবং সেটাই হচ্ছে পরীক্ষায়
আসে। তো চলো একটুখানি দেখে নিই। তো এই হচ্ছে ধরো এরকম একখানা সমুদ্রের তল। তো এইখানে সমুদ্রের তলের মধ্যে একটা ধরো তোমার জাহাজ রয়েছে। জাহাজটাও একটুখানি এঁকে দিই। তো এই ধরো হচ্ছে জাহাজ, ঠিক আছে, এত বড় একটা জাহাজ। এবার এই জাহাজটা জেনারেলি কি হয়, এই জাহাজের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি থাকে। একটা যন্ত্র থাকে যে যন্ত্রটা দিয়ে তোমার হচ্ছে আওয়াজ হয়, ঠিক আছে, আর আরেকটা যন্ত্র থাকে ওই আওয়াজটাকে শুনে রেকর্ড করতে। মানে ধরো আওয়াজটা আমি এক জায়গায় ছাড়লাম, জেনারেলি হয়টা কি, জাহাজের এই প্রান্তটা মানে একটা প্রান্তে ধরো তোমার আওয়াজটা ছাড়লো, ধরো এই যে এইখানে যে আমি একটা নাম একটা দিয়ে দিচ্ছি, ধরো এখানে একটা এস, এই প্রান্তে আমি হচ্ছে আওয়াজটা ছাড়লাম। তাহলে কি হলো, এই প্রান্তে একটা তোমার হচ্ছে একটা যন্ত্র রেখে দেয়, সেই যন্ত্রটার নাম হচ্ছে হাইড্রোফোন। হাইড্রোফোনের কাজ কি, ও হচ্ছে সমুদ্রের মধ্যে ওই যে আওয়াজ কোনো হলে সেই আওয়াজটাকে ক্যাচ করে। তো এখানে ধরো আমি একটা যন্ত্র রাখলাম, যে যন্ত্রটার আমি এখানে নাম দিলাম হচ্ছে এইচ, হাইড্রোফোনের এইচ, ঠিক আছে। তো এখানে একটা আওয়াজ করলে সেই আওয়াজটা কি হবে, কোন কোন রাস্তায় যেতে পারে, একটা হচ্ছে এই রকম রাস্তায় যেতে পারে, ঠিক আছে। যখনই এই রাস্তা যাবে আমার হাইড্রোফোন গিয়ে ক্যাচ করলো, মানে এখানে আমি একটা আওয়াজ করলাম, ঠিক আছে, জাহাজের এই প্রান্তে একদম জাহাজের আরেকটা প্রান্তে হচ্ছে আমি হাইড্রোফোন নিয়ে বসে আছি। এটা হচ্ছে ওই কানের মধ্যে তোমার ওই যেরকম আমরা হেডফোন লাগাই, তো সেরকম হাইড্রোফোনেরও ফোন আছে, আছে, আর একটা স্টপ ওয়াচের মতো জিনিস আছে। তো যেমনি আওয়াজটা পেলাম সেটাকে আমি রেকর্ড করলাম, যেমনি রেকর্ড হলো তার মানে আমি টাইম পেলাম একটা, ঠিক আছে। তো শব্দ কি শুধু একদিকে যায় সেরকম তো নয়, শব্দ নিচের দিকেও নামতে পারে। তো একটা শব্দ আবার কি হবে, তোমার হচ্ছে নিচের দিকে নামবে। তো নিচের দিকে ওটা কি হবে, এই এসে তোমার হচ্ছে এখানে, দাঁড়া একটুখানি আমার এটা বেঁকে গেছে, বেঁকে গেলে চলবে না। তো একদম এসে তোমার হচ্ছে এখানে ধাক্কা খেলো, মানে নিচের যে তোমার হচ্ছে সমতলটা আছে সেখানে ধাক্কা খেলো। তো সেখানে ধাক্কা খেলেই কি হবে, আমার প্রতিফলন আছে, প্রতিফলনের ফলে কি হবে, জিনিসটা আবার ফিরে যাবে। এবার সেটা ওই মানে এসের দিকেও ফিরে যেতে পারে, কিন্তু আমার এসের দিকে ফিরে গেলে তো আমার হাইড্রোফোন ক্যাচ করতে পারবে না, আমার হাইড্রোফোনে যেটা ফিরে যাচ্ছে সেটাকেই আমি ক্যাচ করব। তো ওটা আবার গিয়ে কোথায় কী হলো, আমার হাইড্রোফোনের কাছে ওটা ফিরে গেল, ঠিক আছে। তাহলে দুটো পথে আমার হচ্ছে শব্দ ট্রাভেল করছে, বোঝাতে পারলাম। একটা হচ্ছে কোথায়, একটা হচ্ছে এসএইচ পথে, আর আমি ধরো এখানে একটা নাম দিয়ে দিলাম, এটাকে নাম দিলাম হচ্ছে ও। আর একটা হচ্ছে এসওএইচ পথে, মানে এসওএইচ পথটায় একটা যাচ্ছে, ঠিক আছে। এবার কি হয়, দুক্ষেত্রে আমার শব্দের একটা পার্থক্য থাকবে, মানে শব্দ যে শুনতে পাচ্ছি, কেন, কারণ এইখানে রাস্তাটা কম, তাই না, এই যেটা এইভাবে গেছে সেখানে রাস্তাটা কম, যেটা এইভাবে গেছে তার তো রাস্তা অনেক বেশি। তো তাহলে সময়ের একটা ডিফারেন্স আছে, তো সেই ডিফারেন্সটাকে ক্যালকুলেট করে কি হয়, তোমার হচ্ছে গভীরতা নির্ণয় করতে পারা যায়। এবার আমি একটুখানি প্রসেসটা দেখে নিই। তো আগে প্রথমে হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে 1000টা জিনিসের নাম লিখে দেব, যে এটা মানে তুমি কি বিভিন্ন জিনিসের মানে তুমি ইউজ করছো, সেই জিনিসগুলো তোমাকে হচ্ছে নাম লাগবে। তো তোমাকে প্রথমে বলতে হবে যে ওখানে আমি হচ্ছে এখানে দুটো ক্ষেত্রেই কোন শব্দ ইউজ করা হয়, তোমার হচ্ছে আলট্রাসনিক বা শ্রবণোত্তর যে শব্দ সেটা হচ্ছে ইউজ করা হয়। তো তোমাকে বলতে হবে যে এক জায়গায় কি করলাম, আমি হচ্ছে জাহাজের একটা শ্রবণোত্তর মানে শব্দের সাহায্যে আমি হচ্ছে সমুদ্রের গভীরতা নির্ণয় করব। এবার কি হলো, তোমাকে বলতে হবে একটা যে যন্ত্র আছে, যে এস, এখানে আমি যন্ত্রটা কি নিলাম, হচ্ছে শব্দ প্রেরক যন্ত্র, মানে শব্দকে যেটা কোথাও পাঠাবে, শব্দ প্রেরক যন্ত্র নিলাম। আর কি নেব, একটা হাইড্রোফোন নেব। হাইড্রোফোনে তাহলে কি করছে, শব্দ ক্যাচ করে, ও হচ্ছে প্রেরণ করছে, এ হচ্ছে গ্রহণ করছে, ঠিক আছে, শব্দ গ্রাহক যন্ত্র হবে। তাহলে হাইড্রোফোন ইউজ করলাম, এই দুটো হচ্ছে যন্ত্র আমার লাগবে, ঠিক আছে। এবার তোমাকে লিখতে হবে প্রথমে, যে আমি প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে একটা আমি ওই তুমি একটা বই যে কোনো একটা নাম দিয়ে দিলে, বইয়ের নাম হয়তো আলাদা থাকবে, আমি এসএইচ আর এই ও ধরেই করছি। তো তোমাকে বলতে হবে কি, যে আমি এস থেকে একটা তোমার হচ্ছে শব্দ প্রেরক যন্ত্রের সাহায্যে শব্দ পাঠালাম। শব্দটা দুটো পথে হচ্ছে যাবে, একটা কি, একটা হচ্ছে এসএইচ পথে যাবে, ঠিক আছে, আর একটা কোন পথে যাবে, এস ও, এবং তারপরে ওটা কোন পথে যাবে, ও এইচ পথে হচ্ছে যাবে,
বুঝতে পারলাম? তাহলে দুটো পথে গেল। এবার কি, এবার আমাকে ধরতে হবে, ধরি, এবার হচ্ছে আসল লেখা শুরু, ধরি শব্দের বেগ, শব্দের কোথায় বেগ হবে? জলে শব্দের বেগ, ঠিক আছে? জলের মধ্যে শব্দের বেগ আমি ধরে নিলাম হচ্ছে ভি, ঠিক আছে? এবার প্রথম ক্ষেত্রে এসএইচ পথে শব্দটা যেতে তার কত সময় লাগলো? তো এসএইচ পথে শব্দ গ্রহণের সময়, লেখো দাঁড়া, শব্দ গ্রহণের সময় হচ্ছে T1 ধরো, হ্যাঁ। আর একটা কি হচ্ছে, একটা SO আর OH পথে যাচ্ছে, তাহলে SOH পথে শব্দ গ্রহণের সময় আমি ধরে নিলাম T2। কেন দুটো আলাদা আলাদা বোঝাতে পারলাম? কারণ দুটো পথ আলাদা। তোমার গতিবেগ যদি এক থাকে, একটা জায়গায় তোমার যদি অল্প রাস্তা যেতে হয় তাহলে সময় কম লাগবে, আর একটা যদি তোমার বেশি রাস্তা যেতে হয় সময় বেশি লাগবে। ওই জন্য কী হলো, দুক্ষেত্রে আলাদা আলাদা সময় লাগলো, কিন্তু কি গতিবেগটা এক আছে। কেন গতিবেগটা এক? কারণ শব্দই শুধু যাচ্ছে, জাহাজটা তো যাচ্ছে আমি বলিনি, জাহাজটাকে এক জায়গায় রয়েছে, ঠিক আছে? এবার আমি প্রতিফলনের ফর্মুলাতেই কি বলেছি, প্রতিফলন মানেই হচ্ছে একটা জিনিস, মানে এই ধরো এখানে একটা উৎস, এই উৎস থেকে একটা শব্দ যাবে আবার ফিরে আসবে, সেটা হচ্ছে তার প্রতিফলন। তাহলে উৎস থেকে এই যে প্রতিফলক তার দূরত্ব কত হবে? যতটা দূরত্ব হলো এই যে যাতায়াতে, সেটা ভাগ 2 করে দিলেই আমি হচ্ছে পেয়ে যাব, তাই না? আগের দিন আমরা করেছিলাম না ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রতিফলক থেকে উৎসের দূরত্ব কত। তো যদি ভিডিওটা না দেখে থাকো একবার ওটা একবার আগে দেখে নেবে, ঠিক আছে? ওই জিনিস আমি আর এখানে রিপিট করব না। তো এবার দেখো দূরত্ব আমি কিভাবে বের করি। দূরত্ব বের করার আমি নিয়ম বলেই দিয়েছি। দূরত্ব মানে কি? গতিবেগ ইন্টু সময়। তো আমার গতিবেগ তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ এসএইচ পথের দূরত্ব কত হবে? তাহলে ভি আমার গতিবেগ, আর সময় কত? T1, বোঝাতে পারলাম। আর SOH পথে তার আমার দূরত্ব কত হবে? সেটা হচ্ছে VT2, বোঝাতে পারলাম। কারণ এটা হচ্ছে শব্দ, মানে তার গতিবেগ আর হচ্ছে সময়। তাহলে দুক্ষেত্রে আমি দূরত্বটা পেয়ে গেলাম। এবার দেখো আমি যদি এই মাঝখান থেকে একটা এখানে লম্ব টানতে পারি, সেই লম্বটাই হয়ে যাবে না তোমার সমুদ্রের গভীরতা কত? কারণ গভীরতা তো আর টেরাবেঁকা হবে না। গভীরতা মানে কি? আমার পুরো গভীরতাটা মাপতে হবে। তো আমি এইটা জিনিসটা পেয়ে গেলেই কী হবে? আমি গভীরতা পেয়ে যাব। এবার একটা এখানে প্রশ্ন জাগতে পারে যে সমুদ্র তো শুরু হয়েছে এখানটা থেকে, এই যে কালো যে লাইনটা আছে এখানটা থেকে, তাহলে আমি তো গভীরতাটা মাপছি এই জায়গাটা থেকে, মানে এই নিচের একদম। তাহলে এই পোর্শনের একটা উচ্চতা থাকবে না? এই উচ্চতাটাও তো আমাকে কনসিডার করতে হবে। তো হাইড্রোফোনটা আমার যেখানে আছে এই যে সারফেসটা, মানে উপরিতল থেকে হাইড্রোফোনের উচ্চতাটাকেও একটা ধরতে হবে। আমি ধরে নিলাম ওই উচ্চতাটা হচ্ছে x, ঠিক আছে? ওটা পরে তোমাকে এক জায়গায় লিখতে হবে। তুমি চাইলে আগেও লিখতে পারো, তুমি চাইলে পরেও লিখতে পারো, ঠিক আছে? ওটা আমি মানে এখানে একটা জায়গায় তুমি ঢুকিয়ে দিতে পারো যে উপরিতল থেকে, জলের উপরিতল থেকে হাইড্রোফোনের উচ্চতা হচ্ছে x, ধরলে এটা, ঠিক আছে? তাহলে আমি SH পেলাম, SOH পেলাম। এবার দেখো খুব ভালো করে বা যদি দেখো, আমি যদি জিনিসটাকে শুধু এই ত্রিভুজটাকে কনসিডার করি, এটার আমি একটা নাম দিয়ে দিলাম, ধরো এখানে এই যে পয়েন্টটা হলো এটা হচ্ছে N। আমি যদি আইদার SNO বা HNO এই ত্রিভুজটা নিই, এই ত্রিভুজটা আমার কি হয়ে যাবে, মানে এই যে কোনো একটা পোর্শন যদি নিই, এই ত্রিভুজটা কী ত্রিভুজ পেলাম? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? আর আমরা সমকোণী ত্রিভুজের যদি আমি এই ভূমি থাকে, যদি আমার অতিভুজ থাকে, আমি অন্য বাহুটার মান পেয়ে যাব না? পেয়ে যাব।
তাহলে এবার দেখো আমার এসএইচ এর মান আমি পেয়েছি, সেই এসএইচ এর মান কত, সেটা হচ্ছে VT1, ঠিক আছে। তাহলে আমি সেখান থেকে SN বা NH এর মান পেয়ে যাব না? তাহলে SN সমান সমান NH, কারণ দুটোর মানই সমান হবে, কারণ আমি পুরো হাফ নিচ্ছি, সমান সমান কী হবে SH/2, তাই তো? পুরো যে এই রাস্তাটার হাফ করলেই আমি এই অর্ধেকটুকুর মান পেয়ে যাব। তো SH/2 হলো, SH/2 মানে কি VT1/2, বোঝাতে পারলাম? ঠিক সেমভাবে এই দিকে দেখো আমার অন্য রাস্তাটায় কি ছিল SO, আর এইদিকে আমার OH, এই পুরো রাস্তাটা কত ছিল হচ্ছে VT2। তাহলে আমি যদি শুধু SO বা শুধু OH এর মান চাই, তাহলে কি করব, SOOH এই পুরোটার আমি যদি অর্ধেক করি, তাহলে কি যে কোনো এই একটা বাহু পেয়ে যাব। তাহলে VT2 এর যদি হাফ করি, তাহলে আমি কি পেয়ে যাব, যে কোনো একটা পেয়ে যাব। এবার আমাকে এখানে তুমি যে কোনো একটা ধরতে পারো, তুমি চাইলে এই ত্রিভুজটা ধরতে পারো, তুমি চাইলে এই ত্রিভুজটাও ধরতে পারো। তাহলে আমি যদি দুটো ওই এরকম একটা ত্রিভুজ ধরলাম, আমি ধরো এখানে ত্রিভুজ NOH লিখছি, ঠিক আছে। NOH এর ক্ষেত্রে ভূমি কোনটা, ভূমি হচ্ছে NH, অতিভুজ কোনটা, সেটা হচ্ছে OH। দেখো আমি NHও এখানে পেয়ে গেছি, আমি OHও এখানে পেয়ে গেছি, তাহলে আমি লম্বটা পেয়ে যাব না? লম্বটাই তো আমার বের করতে হবে। তাহলে লম্বটা কত হবে, লম্ব মানে ON বা NO, দাঁড়াও, তো ON এর মানটা তাহলে কত হয় আমরা বের করতে জানি আশা করি। তো অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ারের হচ্ছে √ওভার যদি করে দিই, বা তুমি এমনি তোমার প্রসেসেই করো, ধরো এখানে লম্ব স্কোয়ার যদি হয়, তাহলে কি হবে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো? এটাই তো ফর্মুলা। আর যদি আমি এখান থেকে স্কোয়ারটাকে যদি শুধু লম্বটা চাই, মানে শুধু যদি ON-কে চাই, তাহলে কি হবে, এই পুরোটার ওপরে একটা মাথায় হোল স্কোয়ার মানে রুট চলে আসবে, আর নিচে আমি কি করছি, নিচে আমাকে লিখতে হবে হচ্ছে OH এর হোল মানে স্কোয়ার মাইনাস হচ্ছে NH এর স্কোয়ার। এবার দুটোর মান তো আমার এখানে দেওয়া আছে, একটা হচ্ছে VT1/2, একটা VT2-2, এই /2, তো তাহলে সেটা বসিয়ে দিই। তাহলে একটা জায়গায় হচ্ছে VT1/2 এর T1 তার হোল স্কোয়ার মাইনাস VT2/2 তার হোল স্কোয়ার, দুটোর কি হচ্ছে আমার √ওভার হচ্ছে। এবার এক্ষেত্রে এবার আমার করণীয়টা কি হবে, তো দেখো আমার যেটা কমন আছে সেটাকে তো আমি বাইরে বার করতে পারি, তাই না? আচ্ছা, এই জিনিসটা যদি তোমাদের বুঝতে পারো, তাহলে এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা তোমরা খাতায় লিখে নিতে পারো। আমি এখানটা একটুখানি মুছে দিচ্ছি, কারণ নইলে বোঝাতে হচ্ছে অসুবিধা হবে। তো আমার জিনিসটা কি বেরোলো একটুখানি আলটিমেট ওখানটা হচ্ছে দেখে নিই। তাহলে এক জায়গায় আমার বেরোলো হচ্ছে VT1 এর হোল স্কোয়ার বাই 2, দুটো একসাথেই, হ্যাঁ পুরোটার, আর মাইনাস হচ্ছে VT2/2 এর হোল স্কোয়ার, দুটোর কি হচ্ছে ওপরে এরকম √ওভার আছে, এটা আমার আলটিমেটলি এলো। এবার এখান থেকে আমার কমন জিনিসটা কোনটা, তো আমার কমন জিনিস হচ্ছে, তুমি যদি ভালো করে দেখো, আমার এই যে নিচে যেটা হাফ মানে V/2 এটা হচ্ছে কমন, T1 তো দু জায়গাতেই একই রয়েছে। তো তুমি চাইলে আগে পুরোটা এমনিতে তুমি চাইলে ভাগ করেও মানে পুরোটা, তাহলে V² T1 এর স্কোয়ার, আর নিচে তোমার কি হচ্ছে এখানে 2 তো হবে না, 4 হয়ে যাবে, আর এখানে এটা কি হয়ে যাচ্ছে V² T2 এর স্কোয়ার বাই 4। তাহলে এরকম ব্যাপারটা রয়েছে। তো এই জিনিসটা থেকে আমি যদি ধরো স্কোয়ার থেকে এখানে যদি কিছু বার করতে চাই, স্কোয়ার থেকে বার করতে কিভাবে পারবো, ধরো আমি জানি না 2 × 2 যদি থাকে, সেটা যদি স্কোয়ার থাকে, তো ধরো এখানে একটা 3ও রয়েছে,
তাহলে ওটা কিভাবে বের হবে, এটা যেহেতু ডবলে আছে তো আমি শুধু একটা 2 বার হবে, আর ভেতরে হচ্ছে এরকম √3টা থাকবে, তাই তো, এটা আমরা জানি। তো এখানেও আমি তাই করবো। দেখো ভি স্কোয়ার দু ক্ষেত্রেই রয়েছে, তাহলে ভি স্কোয়ারটা কমন যেহেতু, ওটা যখন বাইরে বেরোবে শুধু ভিতে বাইরে বেরোবে। সেরকমভাবেই এখানে যেটা 4 আছে এটাও দু ক্ষেত্রে কমন, তো যখন এটা বাইরে বেরোবে শুধু 2 বেরোবে। তাহলে ভেতরে গিয়ে পড়ে থাকবে, ভেতরে পড়ে থাকবে হচ্ছে T1 এর হোল স্কোয়ার মাইনাস T2 এর হোল স্কোয়ার। বোঝাতে পারলাম? তো এটাই হয়ে যাচ্ছে আমার। এবার এটা এখনও শেষ হয়নি, তাহলে এটা হচ্ছে আমার ওই যে ON, আবার একটু ছবিটা এঁকে দিই। তো SHON, তো এই ON এর মান আমি পেয়ে গেলাম। এবার আমি কি বললাম যে সমুদ্রটা এখানে তোমার জাহাজটা ছিল, আর আমি কি বলেছিলাম যে এখানে একটা তোমার উচ্চতা আমি ধরেছিলাম যেটা x, যে ওটা হাইড্রোফোনের উচ্চতা, হাইড্রোফোনটা উপরিতল থেকে ওর উচ্চতা। তার মানে আমাকে যদি অ্যাকচুয়াল একদম তোমার সমুদ্রের গভীরতা বের করতে বলে, তাহলে কি হবে, ওই x এর মানটা যোগ করতে হবে, x প্লাস এখানে তোমার হবে হচ্ছে v/2, এখানে হচ্ছে T1 এর হোল স্কোয়ার মাইনাস T2 এর হোল স্কোয়ার। ওকে, বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে সমুদ্রের গভীরতা আমরা বের করতে পারলাম। তো এইটাই হচ্ছে আমার আলটিমেটলি গাণিতিক রূপ। এবার যদি তুমি বইতে দেখো, বইতে এক এক রকমভাবে ধরে বিভিন্ন বই করে, তো একটুখানি ওটা একটু দেখে নেবে। আশা করি বুঝতে অসুবিধা হবে না যদি তুমি এই বেসিক জিনিসটা বুঝতে পারো। ওকে, বোঝাতে পারলাম? এবার আমরা পড়বো হচ্ছে এয়ারপ্লেনের উচ্চতা কিভাবে বের করতে হয়। আশা করি এটা তোমরা বুঝে গেছো। ওকে, না বুঝতে পারলে একটুখানি রিভাইন্ড করে দেখে নিও। তো এরপরের জিনিসটা কি হচ্ছে, সেটা হচ্ছে এরোপ্লেনের উচ্চতা নির্ণয়। যে একটা এরোপ্লেন যদি আকাশে ওড়ে সেটা কতটা উঁচুতে উঠছে সেটা কীভাবে বের করব। তো ধরো এটা আমার একটা এরোপ্লেন, আমি এরোপ্লেন তো খুব একটা ভালো আঁকতে পারি না, তো এই ধরো এটা হচ্ছে আমার একটা এরোপ্লেন, ঠিক আছে। তো এই এরোপ্লেনটাও ঠিক সেম করবে, এখানে একটা তোমার হচ্ছে যন্ত্র আছে, ওখান থেকে আওয়াজ হবে। এবার সেই আওয়াজটাই কী হবে, দুটো পথে যাবে, ঠিক আগেটা মানে যেরকম আমি সমুদ্রের গভীরতা নির্ণয় বললাম সেম জিনিস। তাহলে একটা কোথায় যাবে, সামনে যাবে, আর একটা কীভাবে যাবে, একটা হচ্ছে এই ধরো এটা নিচে হচ্ছে জমি, ঠিক আছে, সেই জমিতে আসবে, ধাক্কা খাবে, খেয়ে ওপরে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে ওই সোজা রাস্তায় যাবে, একটা হচ্ছে এরকম তোমার প্রতিফলিত হয়ে যাবে, ঠিক আছে। এবার প্রবলেম ব্যাপারটা কি হয়, মানে আগেটার ক্ষেত্রে কি হলো, দুটো একটুখানি আলাদা। কেন আলাদা? দেখো প্রথম ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমার জাহাজটা স্থিরই ছিল, জাহাজ চলছে, আমি কোথাও বলিনি, জাহাজকে কোথাও একটা থামিয়ে আমি হচ্ছে ওই আল্ট্রাসনিক সাউন্ড ছেড়েছি, আমি সেটাকে দেখেছি। কিন্তু আকাশে গিয়ে তো প্লেন ওরকম হবে না যে আমি আকাশে গিয়ে প্লেনটাকে কিছুক্ষণ পজ করে দিলাম, প্লেন ওখানে থেমে গেছে, তুমি ওখানে শব্দ পাঠাচ্ছ, আওয়াজ শুনছো, তুমি সব ক্যালকুলেশন করছো, সেরকম তো হয় না। তোমাকে যখন আকাশে তুমি যাচ্ছ তোমার প্লেনও চলতে থাকছে, তার মানে কি প্লেনেরও একটা এখানে বেগ থাকবে আর শব্দেরও একটা বেগ থাকবে। আমি যখন জলের ক্ষেত্রে করেছিলাম শুধু শব্দের বেগকে আমি কনসিডার করেছিলাম, কিন্তু এক্ষেত্রে কি প্রবলেমটা হচ্ছে, এক্ষেত্রে আমার দুটোই বেগ আছে, দুটো সাউন্ডের আওয়াজটাও আলাদা আছে, মানে সময়টাও আলাদা হবে, আবার কি বেগটাও আলাদা হবে। কারণ কি একটা প্লেনের বেগ হবে, একটা শব্দের বেগ হবে। কারণ কি এখানে যখন শব্দটা ছাড়ছে, নাম দিই আমি তো এখানে নাম যদি দিই, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এখানের এই পয়েন্টটাকে ধরে নাও এটা হচ্ছে এন, ঠিক আছে, এই পয়েন্টটা। তো যখন আমি এ থেকে সাউন্ড ছাড়ছি, ওটা যখন বিতে পৌঁছাবে তখন প্লেনটাও কিছুটা উড়ে কি হচ্ছে এই বি জায়গাতে চলে আসবে, মানে বি এর যে পজিশন সেখানে চলে আসবে, ঠিক আছে। তো ফলে প্লেনের একটা আলাদা এখানে গতিবেগ আছে, এখানে আবার একটা কি হচ্ছে শব্দ একটা গতিবেগে তোমার হচ্ছে যাচ্ছে। তো এক্ষেত্রে আমার লেখাটা একটুখানি আলাদা হবে, ফর্মুলা মানে একই জিনিস ইউজ করছি কিন্তু কি প্রসেসটা একটু স্লাইটলি হচ্ছে ডিফারেন্স। তো তোমাকে প্রথমে এখানে বিভিন্ন ধরাধরির কাজ করতে হবে। তো প্রথমেই যেটা হচ্ছে ধরবে সেটা হচ্ছে কি
যে ধরি এটা হচ্ছে মাটি থেকে এইচ উচ্চতায় আছে, তো এইচ উচ্চতাটা কোনটা হবে, এই এন আর সি এর মধ্যে যে গ্যাপটা সেটাই এইচ হবে, সেটাই তো অ্যাকচুয়াল উচ্চতাটা, তাই না, লম্বটা। তো মাটি থেকে এটা হচ্ছে এইচ উচ্চতায় আছে এবং প্লেনটা কোন দিকে উঠছে, সেটা হচ্ছে এ থেকে বি এর দিকে প্লেনটা উঠছে, সেটা তোমাকে একটু মেনশন করে দিতে হবে, কারণ নয়তো বোঝা যাবে না কোন দিকে কোনটা উঠছে, বা এইখানে তুমি যখন ছবি আঁকবে তোমাকে একটা অ্যারোর সাইন দিতে হবে, ঠিক আছে, নয়তো তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, এবার কি হবে, যখন এ বিন্দুতে ছিল তখন প্লেনটা থেকে একটা শব্দ করেছি, আর সেটা যখন প্লেনটা বি বিন্দুতে গেছে তখন সেই কি হয়েছে, আমি এখানে একটা মূল শব্দও শুনতে পেরেছি, আবার কি হচ্ছে এটা প্রতিফলিত শব্দও আমি হচ্ছে শুনতে পেয়েছি। ঠিক আছে, এক্ষেত্রে এবার প্রবলেমটা কি, আমি বললাম কি দুক্ষেত্রেই আমার সময়টা তোমার হচ্ছে একটা, ধরো আমার এই ওপরটার ক্ষেত্রে ধরো আমার যখন এই রাস্তাটায় গেছে, ধরো এটা আমার যেতে তোমার 4 সেকেন্ড সময় লাগলো ধরে নিলাম। ঠিক আছে, এবার এখানে একটা তোমার ধরো প্লেনের গতিবেগ ধরে নিলাম, ধরো আমার যদি 5 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে আমার এইটুকু রাস্তা কতটা, সেটা হচ্ছে 20। ঠিক আছে, 20 কিলোমিটার। ঠিক সেমভাবে কি হচ্ছে নিচে আবার এইখানে কে যাবে, এখানে তো শব্দ যাচ্ছে, তো ধরো এই পুরোটা যেতে হচ্ছে 9 সেকেন্ড সময় লাগলো। এখানে শব্দের গতিবেগ ধরে নিলাম আমি হচ্ছে 8, ঠিক আছে, 8 কিমি, তাহলে এখানে কত হচ্ছে 8 9 72 কিলোমিটার হচ্ছে আমার রাস্তা ট্রাভেল করেছে, বোঝাতে পারলাম? তো এক্ষেত্রে দেখো আমার শব্দের একটা তোমার গ্যাপ থেকে যাচ্ছে, এবং যদি আমার দুক্ষেত্রে সময় আলাদা আলাদা লাগে তখন কি করতে হবে, আমি দুটোর গ্যাপ নিয়ে কাজ করব। মানে কি, এখানে 4 সেকেন্ড লেগেছে, এখানে 9 সেকেন্ড লেগেছে, তো দুক্ষেত্রে যদি আলাদা আলাদা সেকেন্ড হয়, আলাদা আলাদা কিমি হয়, তাহলে আমি ঠিকঠাক মানে ধরতে পারবো না যে একটা নির্দিষ্ট সেকেন্ডে কতটা যাচ্ছে। তো তাই জন্য আমরা করিটা কি, দুটোর গ্যাপটাকে ধরি, দুটোর গ্যাপ কত 5 সেকেন্ড। তাহলে আমি যদি জানি যে 4 সেকেন্ডে জিনিসটা 20 কিমি যাচ্ছে, তাহলে আমি বের করতে পারবো না 5 সেকেন্ডে কত কিমি যায়, বের করে নেব। ঠিক সেমভাবে এটা যদি আমি জানি যে 9 সেকেন্ডে জিনিসটা 8 কিমি যায়, তাহলে আমি এখানেও বের করতে পারবো না 5 সেকেন্ডে কত কিমি যাবে। তাহলে যখনই আমার এবার সময় দুটো সেম হয়ে গেল, তখনই কি হবে, আমার তুলনাটা ঠিক হবে। কারণ কোনো জিনিস যখন আমি তুলনা করি, তুলনার প্রথম শর্তই হচ্ছে তুলনা সবসময় সেম মানে প্যারামিটারে হয়। তুমি বলতে পারবে না যে এই ছেলেটা দেখ, এই ছেলেটা খুব ভালো গান গায় আর ওই মেয়েটা খুব ভালো নাচ করে, তাহলে কি করে তুলনা করলাম। তুলনা সবসময় কি, দুজন সেম জিনিস যদি হয়, যে দেখ দুজনের গান দুজনে গাইছে কিন্তু ওই ছেলেটি হচ্ছে বেশি ভালো গান গায়। ঠিক আছে, তো এখানেও আমি কি করছি, সময়টাকে সেম করে দিতে হবে। তো সময়টাকে সেম কিভাবে করব, আমি এটার ক্ষেত্রে একটা আলাদা সময় লাগছে, এটার ক্ষেত্রে একটা আলাদা সময় লাগছে, আমি দুটোর গ্যাপটাকে ধরবো। ঠিক আছে, তো দুটোর গ্যাপ ধরলে এর ক্ষেত্রেও 5 সেকেন্ডই ধরবো, আবার এর ক্ষেত্রেও 5 সেকেন্ডই ধরবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো সেই জিনিসই হচ্ছে আমাকে লিখতে হবে। তো এরপরে যেটা লিখব, মূল শব্দ থেকে ধরি, মূল শব্দ থেকে, মূল শব্দ কোনটা, যেটা এবি পথে গেছে, তো মূল শব্দ মাটিতে প্রতিফলিত হয়ে, না এটা মাটিতে অত লেখার দরকার নেই, দাঁড়াও, মূল শব্দ এবং প্রতিধ্বনি শোনার মধ্যে টি সেকেন্ড বা টি গ্যাপ, টি ব্যবধান রয়েছে, এটাই ভালো, টি ব্যবধান রয়েছে। ওকে, এবার কি ধরি এরোপ্লেনের বেগ ক্যাপিটাল ভি, ঠিক আছে, এবং বায়ুর বেগ কত, মানে বায়ুর বেগ মানে বায়ুতে শব্দের বেগ, শব্দই লেখো যাতে ভুল না হয়, শব্দের বেগ কত, সেটা হচ্ছে স্মল ভি। ঠিক আছে, দুটো আমি আলাদা আলাদা বেগ ধরলাম, আর ব্যবধানটাকে আমার হচ্ছে এখানে ধরতে হবে। হলো, তাহলে আবার সেই সেম জিনিস, এবি দূরত্বটা কত দূরত্ব হবে, তাহলে এবির ক্ষেত্রে কে যাচ্ছে, প্লেনটা যাচ্ছে, প্লেনের গতিবেগ কত, প্লেনের গতিবেগ হচ্ছে ক্যাপিটাল ভি
ইন্টু টি, তাহলে ভিটি। আর এইদিকে এ সি বি যে পথটা আছে সেটার দূরত্ব তাহলে কত হবে, স্মল ভি, কারণ এটাতে কে যাবে, এটাতে শব্দটা যাচ্ছে, তো শব্দ ইন্টু টি, তাহলে স্মল ভি টি হয়ে গেল। তুমি চাইলে এখানে তুমি দুটো ভিকে আলাদা আলাদাও ধরতে পারো, একটাকে ভি ধরতে পারো, একটাকে ইউ ধরতে পারো, তোমার ইচ্ছা, যেটা, কিছু এসে যায় না। তো এখানে হচ্ছে স্মল ভি আর টি হলো, বোঝাতে পারলাম। এরপরে কি হচ্ছে, ওই যে বললাম আমাকে এই একটা ত্রিভুজ ধরতে হবে। ধরো এই ত্রিভুজটা ধরতে গেলে কি হবে, ওপরের যে গতিপথ তার অর্ধেক ধরতে হবে। তার মানে আমি এবার লিখব কি, এন বি বা ওইদিকে এ এন সমান সমান কি হচ্ছে, এ বি বাই টু। এ বি বাই টু মানে ভি টি বাই টু, ঠিক আছে। আর এইদিকে তোমার হচ্ছে এসি লেখো বা সিবি লেখো, সেটা করতে গেলে কি করতে হবে, এ সি বি বাই টু মানে স্মল ভি টি বাই টু। পেয়ে গেলাম দুটো জিনিস, ঠিক আছে। এবার কি, সেম ফর্মুলা, তাহলে ফর্মুলাটা কি, আমি এখানের মধ্যে কি পেয়ে যাচ্ছি, এন বি পেয়ে গেছি, এদিকে সিবি পেয়ে গেছি, তাহলে আমি এনসি পেয়ে যাব না, তাহলে এনসি সমান সমান বা এনসি স্কোয়ার সমান সমান কি, ওটা সিবির স্কোয়ার, কারণ সিবিটা হচ্ছে অতিভুজ, মাইনাস হচ্ছে ওখানে এনবি স্কোয়ার। ওকে, সিবির স্কোয়ার কত, সিবির স্কোয়ার হচ্ছে আমার ওখানে বেরিয়েছে হচ্ছে ভিটি স্মল ভিটি বাই টু তার হোল স্কোয়ার, মাইনাস এখানে কি হচ্ছে, এনবিটা কত হয়েছে, হচ্ছে ক্যাপিটাল ভি টি বাই টু তার হোল স্কোয়ার। এবার কি, এখানে কমন কোনটা দেখো, আগের ক্ষেত্রে কি ছিল, আগের ক্ষেত্রে গতিবেগটা সমান ছিল, তাই জন্য গতিবেগটাকে কমন পেয়ে গেছিলাম। এখানে কি টুটা সমান, তো টুটাকে আমি বাইরে বের করতে পারবো, তো টু এই কীভাবে বেরোবে, হাফ হয়ে বেরোবে, ঠিক আছে। আমি ওখানে একেবারে হচ্ছে জিনিসটা ভেঙেছিলাম, তুমি একেবারে ডাইরেক্ট এখান থেকে ভেঙে বের করো। আর কি টিটা সেম আছে সব জায়গাতে, তাহলে এখানে একটা টি বেরিয়ে যাবে, বোঝাতে পারলাম। তো টি বেরিয়ে গেল, আর ওইদিকে তোমার হচ্ছে আমার ইয়েটা বেরোলো। এবার কি, এবার হচ্ছে আর ভেতরে কি পড়ে থাকবে, সেটা হচ্ছে স্মল ভি এর হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ভি এর হোল স্কোয়ার, ঠিক আছে। এই পুরো জিনিসটা কি, এনসির স্কোয়ার, ঠিক আছে। তাহলে শুধু এনসির মান যদি বের করতে চাই তাহলে কি হবে, পুরোটার হোল স্কোয়ারে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা এক কাজ করি, এখানে এখন 1/4 আর টি স্কোয়ার দিয়েই লিখে রাখি। তাহলে পুরোটা যখন এখান থেকে বের হবে তখন কি হবে, তার মানে এই পুরোটাই 1/4 টি স্কোয়ার। কেন 1/4 টি স্কোয়ার, কারণ হচ্ছে এই যে আমি পুরোটাকেই স্কোয়ারটাকে আমি এখান থেকে মানে ভেঙে বের করছি বলে। আর এইখানে ভেতরে কি হচ্ছে, স্মল ভি এর হোল স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ভি এর হোল স্কোয়ার। তাহলে যখন 1/4 এর স্কোয়ারটা উঠে যাবে কি হয়ে যাবে, 1/2 টি, আর ভেতরে এখানে হবে স্মল ভি মাইনাস ক্যাপ স্মল ভি স্কোয়ার, দাঁড়াও, স্মল ভি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ভি স্কোয়ার, এই দুটোর মাথায় শুধুমাত্র হচ্ছে স্কোয়ার রুটটা থাকবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, উচ্চতা আমি কত ধরেছি, এইচ, তাহলে এইচ সমান সমান কি হবে, হাফ টি। আচ্ছা, তো হাফ টি আমি টিটাকে ওপরেও লিখতে পারি, তাহলে টি বাই টু স্মল ভি স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে ক্যাপিটাল ভি স্কোয়ার, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো যেটাকে যেরকম ধরেছো, মানে শব্দের বেগটা হচ্ছে তোমার প্রথমে থাকবে, আর ইয়ের বেগটা, প্লেনের বেগটা হচ্ছে পরে থাকবে। জেনারেলি আমরা ধরে নিই যে শব্দের বেগ বেশি হয় প্লেনের বেগের থেকেও, ঠিক আছে, নইলে জিনিসটা তোমার হচ্ছে মাইনাস হয়ে যাবে, জিনিসটা তখন ভুলভাল দাঁড়াবে। যাকে, তো এই হচ্ছে তোমার এক্ষেত্রে যে গাণিতিক রূপটা। তো এটাও পরীক্ষা আসে, প্রমাণ করতে দেয়, মানে তোমাকে বলবে যে কিভাবে এরোপ্লেনের সাহায্যে তুমি কোনো একটা মানে এরোপ্লেনের উচ্চতাটা তুমি বের করবে। তো তোমাকে গোটা প্রসেসটাই লিখতে হবে, 3 নাম্বার হয়তো থাকবে, 3 থেকে 4, ঠিক আছে, বোঝা গেল। এই যে প্রসেসগুলোকে এদেরকে কি বলে, এদেরকে বলে হচ্ছে ইকো রেঞ্জিং। ইকো মানে কি, এই ইকোটা হচ্ছে পরিবেশের ইকো নয়, আচ্ছা এখানটা আমি একটুখানি মুছে দিই, ওটার নামটা হচ্ছে ইকো মানে প্রতিধ্বনি। ইকো
লোকেশন বা ইকো প্রতিধ্বনির সাহায্যে আমি যখন কোনো জিনিসকে আইডেন্টিফাই করছি, তো এটাকে বলা হচ্ছে ইকো রেঞ্জিং। বইতে টার্মটা আছে বোধহয় যে ইকো রেঞ্জিং কাকে বলে। ওই সমুদ্রের জলেও যেভাবে আমি হিমশৈল বা কোনো জিনিসের হচ্ছে আমি আইডিয়া করতে পারি, ভেতরে যদি কোনো পাহাড় থাকে, টিলা থাকে, সেটাকেও ইকো রেঞ্জিং বলে। আচ্ছা, এই যে তোমার জাহাজের তলায় এই যে সাউন্ডটা করছি বা ইকো রেঞ্জিংটা হয়, কি যন্ত্র ব্যবহার করা হয়? তো এই যে প্রসেসটা ব্যবহার করা হয় একে বলে হচ্ছে সোনার। ঠিক আছে, বাংলাতে জেনারেলি এটাকে বলে হচ্ছে এরকমভাবেই লিখবো, সোনার যন্ত্র। তবে এই সোনা মানে গোল্ডের যন্ত্র নয় কিন্তু, হ্যাঁ, সোনার যন্ত্রের সাহায্যে করা হয়। এবার এই সোনারের ফুল ফর্মও কখনো কখনো লিখতে দিতে পারে, যেহেতু তোমাদের বইতে দেওয়া আছে। কি সেটা? ওটা একসাথেই হচ্ছে সাউন্ড, এর ফর মানে এটা একসাথে নিয়েছে হচ্ছে নেভিগেশন, আর ফর হচ্ছে রেঞ্জিং, ওই যে ইকো রেঞ্জিং সেই। সোনার সাউন্ড, নেভিগেশন, রেঞ্জিং একসাথে কি? সোনার। তো সোনার যন্ত্র। তো সোনার যন্ত্র তোমাকে প্রশ্ন দেয় যে জাহাজের ভেতরে মানে সমুদ্রের ভেতরে কোনো জিনিসকে মানে চিনতে বা কোনো জিনিসকে আইডেন্টিফাই করতে, আইডেন্টিফাইয়ের বাংলা কি? আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যাকে। তো ওই জিনিসকে আইডেন্টিফাই করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো উত্তর হবে সোনার যন্ত্র। ঠিক সেমভাবে তোমার হচ্ছে এই যে এরোপ্লেন থেকে যখন ওই সাউন্ডটা পাঠায়, ওই যন্ত্রটাকে কি বলে? ওই যন্ত্রটাকে বলে হচ্ছে, এটা তোমাদের বইতে লেখা নেই, জেনে রাখতে পারো, ওটাকে বলে হচ্ছে র্যাডার যন্ত্র। ঠিক আছে, র্যাডার যন্ত্রের সাহায্যে মেনলি উচ্চতা যে নির্ণয় করা হয় সেরকম নয়। ধরো একটা প্লেন এখানে যাচ্ছে, সেই প্লেনটার সামনে অন্য কোনো প্লেন আছে কি না, কতটা দূরে আছে, সেটাও তোমার হচ্ছে এই র্যাডার যন্ত্রের সাহায্যে মাপা হয়। তো র্যাডার যন্ত্র হচ্ছে এরোপ্লেনে ব্যবহার করা হয়, আর সোনার যন্ত্র হচ্ছে তোমার যে সমুদ্র সেখানে ব্যবহার করা হয়। ওকে, তো আজকের ক্লাস এইটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমাদের খুব সোজা জিনিস কিছু বাকি আছে, কিছু ছোট ছোট কয়েকটা সংজ্ঞা আছে। তারপর আমরা পড়বো হচ্ছে কানের মধ্যে কিভাবে শব্দ অনুভূতি তৈরি হয়, আর হচ্ছে লাস্টের জিনিস শব্দ দূষণ, যেটা মানে কেউ না পড়ালেও ছেলেমেয়েরা বুঝতে পারে, কঠিন কিছু নয়। ওকে, থ্যাংক ইউ।